নিজের স্বামীর কাছে আদরের আহ্লাদের হয়ে থাকাটা একমাত্র ভাগ্যবতী নারীদের কপালেই থাকে। সেই ভাগ্যবতী নারীদের মাঝে সারাহ অন্যতম। রোশান সকাল এবং দুপুরের রান্না আজ নিজ হাতে করেছে। ইচ্ছা করেই করেছে। মেয়েরা তো আজীবনই রান্না করে এবং করবে। মাঝে মধ্যে তাদেরও একটু রান্না করে খাওয়ানো দোষের কিছু নয়। এটা ভালোবাসারই একটা অংশ। সারাহ বিছানায় বসে ফোন চাপাচাপি করছে। মৃন্ময়কে ফোন দিচ্ছে। মৃন্ময় তখন মেসের বিছানায় শুয়ে শুয়ে সিগারেট টানছে। দীপ পাশে শুয়েই ফোনে সদ্য প্রেম হওয়া না দেখা মেয়েটার সাথে চ্যাটিং করছে। তন্ময় ছোঁয়াকে না পেয়ে এক বুক জ্বালা বুকে চেপে রেখে মৃন্ময়কে সান্ত্বনা দিয়ে চলেছে। এটা হয়তো একমাত্র তন্ময়ের দ্বারাই সম্ভব। ভেতরে যত ঝড়ই চলুক না কেন, বাহিরে সে চুপচাপ থাকে। কাউকে কিচ্ছু বুঝতে দেয় না। তার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, নিজের ভালোবাসার প্রতিও অগাধ বিশ্বাস। সে জানে যে ছোঁয়া নিজের ইচ্ছায় তাকে ছেড়ে যায়নি, একদিন ফিরে আসবে এবং আসতেই হবে। কিন্তু মৃন্ময় অবুঝ, ও কিছুই সহ্য করতে পারে না। সারাদিন সিগারেট খায়, রাতে ঘুমের ওষুধ, হাত কাটা খাবার না খাওয়া, হাউমাউ করে কান্না। একদমই অবুঝ এবং পাগল। তিন বন্ধুর গুণাবলী একদম তিন রকমের হয়েছে। তন্ময় মন দিয়ে বই পড়ছে। মৃন্ময়ের ফোন বেজে চলেছে অথচ রিসিভ করছে না। তন্ময় মৃন্ময়কে ডেকে বলল, ফোনটা রিসিভ কর। মৃন্ময় ফোনের দিকে না তাকিয়ে তন্ময়কে বলল, আমাকে একটু শিখিয়ে দিবি কিভাবে কষ্ট কম হয়। মানে আমি তোর মতো স্বাভাবিক থাকতে চাই, বই পড়তে চাই, ঘুমোতে চাই, হৃদয়ের যন্ত্রণা কমাতে চাই। তুই তো আমার চেয়েও কোটি কোটি গুণ বেশি ভালোবাসিস ছোঁয়াকে। তাহলে ছোঁয়া ছাড়া কিভাবে আছিস? কিভাবে বই পড়িস, কিভাবে ঘুমাস, কিভাবে আমাকে সান্ত্বনা দিস? কই আমি তো তোকে সান্ত্বনা দিতে পারি না। তন্ময় বই বন্ধ করে মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, যারা প্রকাশ করে না, ওদের কষ্ট ও অপ্রকাশিত, ভেতরটা ভেঙে যায় বাজে আঘাতে কিন্তু শব্দ হয় না। যারা প্রকাশ করতে পারে ওদের কষ্ট অধিক হালকা হয়ে যায়। আমি তোর চেয়ে হাজার গুণ বেশি ভালোবাসি, এটা ভুল। যার যার ভালোবাসা তার তার কাছে শ্রেষ্ঠ। এটা তুলনা করা পরিমাপ সম্ভব নয় গাধা। তুই ফোনটা রিসিভ কর। তন্ময়ের গভীর কথায় প্রকাশ পেল সে মৃন্ময়ের থেকে বেশি কষ্ট পাচ্ছে। তবুও কত শান্ত রয়েছে। অথচ মৃন্ময়ের মনে হচ্ছে তার মরে যাওয়া উচিত। মৃন্ময় ভারী একটা নিঃশ্বাস ছেড়ে ফোন রিসিভ করল। ফোন রিসিভ হতেই সারাহ বলল, মৃন্ময় কি করিস? মৃন্ময় গভীর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সিগারেট গিলতেছি। সারাহ খুশিতে বেশ উত্তেজিত। উত্তেজিত কণ্ঠে বলল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মৃন্ময় বিরক্ত কণ্ঠে বলল, তুই কি আমার সাথে মজা নিচ্ছিস? এসব সারপ্রাইজ টারপ্রাইজের মুডে আমি আছি এখন। আই নো, বাট এটা তোর জন্য গুরুত্বপূর্ণ সারপ্রাইজ। প্লিজ আসার সময় সিগারেট খেয়ে আসিস না যেন। দেখ সারাহ, আমার মন মেজাজ সত্যি ভালো নেই। কিছু বলার থাকলে বল, এত কাহিনী করিস না। সারাহ বুঝল এভাবে বললে মৃন্ময় আসবে না। তরির ব্যাপারটা বলতেই হবে। সারাহ উল্লাসিত কণ্ঠে বলল, তরিকে একটা বাসায় আমি দেখেছি, চল তোকে নিয়ে যাব। সেই জন্যই সারপ্রাইজ দিতে চাইছিলাম। সাথে সাথে মৃন্ময়ের বুকের মাঝে ভয়াবহভাবে কম্পন শুরু হল। হৃদযন্ত্র এতদিন অচল ছিল তা দ্রুত উঠা নামা শুরু করল। মৃন্ময় শোয়া থেকে উঠে বসল। আনন্দে সিক্ত চোখ মুখ নিয়ে চিৎকার দিয়ে উঠে বলল, সত্যি? তুই সত্যি বলছিস? কই আসবো আমি?
এখনই আসতেছি। ও যেন হারিয়ে না যায়, প্লিজ দেখে রাখো। তন্ময় টেবিল ছেড়ে উঠে এলো। দীপ মোবাইল রেখে দিল। ওরা দুজনেই বুঝল তরির সন্ধান পেয়েছে মৃন্ময়। সারাহ মৃন্ময়ের আনন্দ দেখে হাসতে হাসতে বলল, এখন আশা লাগবে না। ক্যান্টনমেন্ট কলেজের সামনে আসবি ঠিক বিকাল 3টায়। বলেই সারাহ ফোন কেটে দিল। মৃন্ময় এক লাফে খাট থেকে নেমে বলল, তন্ময়, দীপ আমি আসতেছি। তন্ময় সন্দিহান কণ্ঠে বলল, কোথায়? সারাহ তরির সন্ধান পেয়েছে। দীপ বলল, সিরিয়াসলি কোথায়? কোথায় যেন দেখেছে, সারাহ বিকাল 3টায় যেতে বলেছে। বাট আমি এখনই যেতে চাই যদি ও আবার হারিয়ে যায়। তন্ময় বলল, যেহেতু সারার নজরে পড়েছে আর হারাবে না। কুল হ। সারার ফোনে কথা শেষ হলে রোশান এক প্লেট ভাত মাখিয়ে এনে বিছানায় বসে সারাহকে বলল। ফোনে কথা শেষ হল। সারাহ রোশানের দিকে তাকিয়ে মিষ্টি জবাব দিল, হ্যাঁ শেষ। আপনি কি ওই বুইড়া লোককে বলেছেন কি বলতে বলেছি? রোশান সারার গালে খাবার দিতে দিতে বলল, জি ম্যাডাম, ভালোভাবে বলেছি। লোকটা মেয়ে বিয়ে দিতে পারলেই বেঁচে যায় যেন। এমনভাবে বলেছি মেয়ে তোমার সাথে পাঠাবেই। ইচ্ছা করছে লোকটাকে পুলিশে দিই, কিন্তু এখনই সেসব করতে গেলে ঝামেলা হয়ে যাবে। সারাহ খাবার খেতে খেতে বলল, কি ইচ্ছে হচ্ছে জানেন? রোশান খুব কৌতূহলী চোখে তাকিয়ে বলল, কি? সারাহ চোখ মুখ রাগান্বিত ভাব করে বলল, ওই দিশার মাথার চুল সব ছিঁড়ে ফেলতে। আমার প্রচণ্ড ঝগড়া করতে ইচ্ছা করছে। ওই মহিলা যেন আমার সামনে না আসে। রোশান আরেক লোকমা খাবার সারার গালে তুলে দিয়ে বলল, নিজেকে সংযত করো একটু। এখনই কিছু বললে আবার তরিকে নিয়ে হারিয়ে যাবে। বুঝে যাবে তুমি ওর ব্যাপারে বুঝে গিয়েছ বা মৃন্ময়ের পরিচিত। সারাহ খাবার খেতে খেতে বলল, দেখুন বুঝলে বুঝুক, আমি ওকে ভয় পাই না। এইবার কিছু করতে আসলে পুলিশ ডেকে এনে টাইট করে দিব। আমি ওই দিশার নামই সহ্য করতে পারছি না। মৃন্ময়ের নামে কত বড় কলঙ্ক দিয়ে দিল। গল্পে গল্লে সারার খাওয়া শেষ হল। কিছুক্ষণের মাঝেই তরি আর দিশা এলো। দিশার উদ্দেশ্য ভিন্ন, সে রোশানকে দেখতেই এসছে। দিশার চরিত্রে ভীষণ সমস্যা আছে। ইয়াং ছেলে এবং টাকা দুইটার ওপরই ঝোঁক বেশি। ওদের দেখেই রোশান আলমারি খুলে নিজের শার্ট খুঁজছে। একটা আকাশি রঙের শার্ট দ্রুত গায়ে দিল। সারাহ দিশার সাথে কথা বলল না। তরিকে বলল, তরি আসো, আমি তোমাকে ফেসিয়াল করিয়ে দিই। তরি এসব ফেসিয়াল সম্পর্কে বোঝে না, তাই সারার দিকে তাকাল। দিশা মিনিটে কয়েকবার করে রোশানের দিকে তাকাচ্ছে। সারার চোখ তা এড়াল না। রাগে সমস্ত শরীর কাঁপছে সারার। সে দিশার মুখে একটা ফেসপ্যাক লাগিয়ে অন্য একটা রেডি করছে। দিশা সারাহকে বলল, আপনি ওনার ওয়াইফ তাই না? রাগে সারার সমস্ত শরীর রি রি করছে। মাথায় আগুন জ্বলছে। মানে এত মানুষ রেখে তার জামাইকেই আগে চেনা হয়ে গিয়েছে। সারাহ গম্ভীর কণ্ঠে বলল, কি মনে হচ্ছে? ওয়াইফই মনে হচ্ছে, তাই এলাম। সারাহ আর কোনো কথা বাড়াল না। দিশাই আবার বলল, আপনি ফেসিয়াল ও পারেন? সারাহ ভ্রু কুঁচকে দিশার দিকে তাকিয়ে বলল, ফেসিয়াল ও পারেন মানে? আমার সম্পর্কে কি আগেই কিছু জানা ছিল আপনার? দিশা অনিচ্ছাকৃত হেসে জবাব দিল, না তা নয়। সব সময় কি 3 পিসই পরেন, নাকি ওয়েস্টার্ন ও পরেন? দিশার একটা কথা ও সারার ভালো লাগছে না। এখনই ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারতে মনে চাচ্ছে। সারাহ বাঁকা কণ্ঠে উত্তর দিল,
কেন, আপনি কি গিফট করবেন নাকি নানি? দিশা নানি সম্বোধন শুনে বলল, নানি মানে? নানি মানে নানার বউ, 1 নাম্বার বা 2 নাম্বার যেটাই হোক। দিশা আবার ও অবাক হয়ে প্রশ্ন করল, নানি ডাকছেন কেন? সারাহ আবারও বাঁকা উত্তর দিল, নানার বউকে কি খালাম্মা ডাকব? নানাকে? সারাহ বাঁকা জবাব বহাল রেখে বলল, আপনারা স্বামী। গুণে গুণে আমার নানার চেয়ে সামান্য একটু বয়সের পার্থক্য। দিশা চোখ বড় বড় করে বলল, তাই বলে আপনি নানা ডাকবেন? সারাহ বিরক্ত কণ্ঠে বলল, কেন, এটা কি কোনো পাপী শব্দ? আমার ছোট নানা আমার জামাইয়ের চেয়েও বয়সে ছোট হবে। বয়স কম বলে কি আমি তাকে নানা না ডেকে কাকা ডাকব নানি? আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম আপনি ওয়েস্টার্ন পরেন কি না। সারাহ আবার ও বাঁকা উত্তর দিল, হ্যাঁ পরি, মাঝে মাঝে হাফ প্যান্ট এবং ম্যাক্সিও পরি যখন অন্যর জামাইকে দেখি। আই অ্যাম জোকিং, ইয়ার ডোন্ট মাইন্ড। মাইন্ড করেছ? শোনো, মাইন্ড করলে আমার সাথে কথা বার্তা বলার দরকার নাই। এত মাইন্ডওয়ালা মহিলা আমার ভাল লাগে না। আমার আসলে সবাইকে এত সম্মান দিয়ে আপনি বলতে ভাল লাগে না, তাই তুমিই বললাম। দিশার অপমানে লেগেছে তবুও বলল, না না, মাইন্ড করি নাই। মাইন্ড না করলে আর একটা কথা বলি? ওয়েস্টার্নে তোমাকে কিন্তু খ্যাত লাগতেছে। নতুন নতুন ওয়েস্টার্ন পরতেছ বুঝি? কথাটা দিশার চরম অপমানে লাগল। তাও স্বাভাবিক কণ্ঠে বলল, না, ছোটবেলা থেকেই পড়ি। সারাহ তরির ফেসিয়াল শেষ করে মেকআপ শুরু করল। আর দিশাকে বলল, একটা কথা বলো তো। কি? সারাহ খুচা মেরে বলল, কেমনে বুইরা পটাইলা? না মানে তুমি উনারে চুমু দেও কেমনে? ভেবেই কেমন একটা লাগতেছে। দিশার মন খারাপ হল। সে রোশানের দিকে তাকিয়ে বলল, কপালে ছিল তাই হয়েছে। এখন আর ভালো লাগে না এই অভিশপ্ত জীবন। এই জন্য বুঝি ইয়াং ছেলে দেখলে নজর দেও। যা খুশি করো, আমার জামাইয়ের দিকে তাকাইও না। দিশা তখন ও রোশানের দিকে তাকিয়ে আছে। রোশান দিশার চাহনি দেখে রুম ত্যাগ করল। সারাহ তখন তরিকে তার বেনারসি থেকে একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি পরাল। খুব ভালোভাবে মেকআপ করিয়ে একদম পরীর মতো সাজিয়ে গুছিয়ে দিশার সামনে নিয়ে বলল, দেখো তো কেমন লাগছে নানি? দিশার তরির প্রশংসা করতে রাজি নয়, তাই তো মুখ শীতকে বলল, জানি না। সারাহ বলল, তুমি কি তাহলে দিনকানা? দিশা সন্দিহান চোখে তাকিয়ে প্রশ্ন করল, মানে? মানে এই এত সুন্দর দেখাচ্ছে তরিকে, তাও তুমি চোখে দেখছ না? ওর ব্যাপারে আমি কিছুই বলতে চাই না। সারাহ খানিকটা কর্কশ কণ্ঠে বলল, ওর ব্যাপার কিছু বলার যোগ্যতা থাকলে তবে তো বলবে। বলেই রোশান সিদ্দিকীকে ডেকে বলল, আমরা রেডি, আপনি বের হন। দিশা বলল, উনিও যাবেন? সারাহ কৌতূহলী চোখে দিশার দিকে তাকিয়ে বলল, উনিও যাবেন মানে? হোয়াট ডু ইউ মিন বাই উনি? উনি আমার উনি, নট ইয়োর্স। ভুলক্রমে কোনোভাবে যদি আমার উনাকে তুমি উনি বলে ডাকো, আমার হাত আর তোমার গাল। দিশা আশ্চর্য হল সারার ব্যবহারে। সেই উঠে দাঁড়িয়ে অবাক হয়ে সারাহকে বলল, আশ্চর্য, তুমি এরকম ব্যবহার কেন করছো আমার সাথে? সেই প্রথম থেকেই অকারণ আমার সাথে খারাপ ব্যবহার করছো। আমাকে ফান করে অনেক অপমানও করেছো, আমি কিচ্ছুই মনে করিনি। কিন্তু কেন? সমস্যা কি? ঠিকই তরির সাথে ভালো ব্যবহার করছো। সারাহ ঝাঝালো কণ্ঠে বলল, সমস্যা তোমার নিজের ভেতরে।
তুমি বারবার আর চোখে, বাঁকা চোখে আমার স্বামীর দিকে তাকাচ্ছ। তুমি আমাকে চিনো না। তোমার চোখ দুটো তুলে কয়েক খণ্ড করে ছেড়ে দিব, যাতে কোনো দিন অন্য ওর স্বামীর দিকে নজর দিতে না পারো। আমার স্বামীকে তোমার ভাই হিসাবেও দেখতে হবে না, আঙ্কেল হিসাবেও না, চাচা, মামা, খালু কিচ্ছুই না। ওর জীবনে কোনো মেয়ের সাথে অন্য কোনো সম্পর্কের প্রয়োজন নেই। কিছু কিছু মেয়ের জন্মই হয়েছে অন্য ওর বয়ফ্রেন্ড, অন্য ওর স্বামী কেড়ে নিয়ে সংসার করার জন্য। দিশা ভীষণ অবাক হয়ে বলল, জাস্ট তাকিয়েছি বলে এমন করবা? জাস্ট তাকাবা কেন? তাকাতে হলে তোমার বুইরা জামাইয়ের ভুঁড়ির দিকে তাকাও। নট রোশান সিদ্দিকী। রোশান সারার রাগারাগি দেখে এগিয়ে এসে সারাহকে শান্ত কণ্ঠে বলল, শান্ত হও। আমার দুচোখ তুমি ছাড়া অন্য কিছুতে আসক্ত নয়। দেরি হচ্ছে, চলো। পরে দিশার দিকে তাকিয়ে বলল, আমাদের ফ্ল্যাটে এভাবে আর আসবেন না আপনি। আমার ওয়াইফ খারাপ ব্যবহার করলে আমি তার বিচার করতে পারবো না। আমার ওয়াইফ যা বলবে, যা করবে ওটাই আমার কাছে রাইট। আপনার স্বামীকে কথা দিয়েছি উনার মেয়ের বিয়ে দিয়ে দিব। সেই দায়িত্বটুকু পালন করেই আমাদের দায়িত্ব শেষ। একটা কালো রঙের গাড়ি এসে থামল বাসার নিচে। রোশান সারাহ তরিকে একটা কালো বোরকা পরাল। রোশান সারাহকে বলল, ব্যাংকের কার্ডটা নিয়ে নামো। সারাহ ব্যাংকের কার্ডটা নিজের ব্যাগে ভরে তরির হাত ধরে নিচে নামল। রোশান গাড়ির দরজা খুলে দিল। প্রথমে তরি উঠল, পরে সারাহ উঠল। রোশান সিদ্দিকী ড্রাইভারের পাশে বসল। গাড়িটা স্টার্ট দিতেই সারাহ তরির নেকাবের মুখ খুলে দিল। গাড়িতে এসি চলছে তাই গ্লাস বন্ধ করে রাখা। তরি অশ্রুসিক্ত চোখে গাড়ির জানালার দিকে তাকিয়ে আছে। সারাহ তরির মুখে হাত রেখে মুখটা নিজের দিকে ঘোরাল। চোখ জোড়া অশ্রুসিক্ত, টলমল করছে পানিতে। কান্নার বেগ যেন থামছেই না। সারাহ তরির মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে তরিকে পরম মমতায় জড়িয়ে ধরে বলল, খুব কষ্ট হয়েছিল এতদিন, তাই না? তরি যন্ত্রণায় জর্জরিত চেহারা নিয়ে বুকফাটা আর্তনাদ দিয়ে হাউমাউ করে কেঁদে দিল ও সারাহকে জড়িয়ে ধরে। এ যেন দীর্ঘদিন দিনের জমানো কান্না আজ ভেতর থেকে উপচে পড়ছে। এ যেন দীর্ঘদিনকার জমানো ভয়ানক যন্ত্রণার বহিঃপ্রকাশ। তরির কান্নার বেগ বাড়ল। আবেগেরা যেন আরও উপচে পড়ল। কারো কান্নায় যেন এত ভয়াবহ যন্ত্রণা ফুটে উঠতে পারে তা তরির কান্না না দেখলে অনুভব করা যেত না। যন্ত্রণায় যেন জলে পুড়ে ছাই হয়ে যাওয়া বুক কান্নার তীব্রতা বাড়ার সাথে শীতল হচ্ছে। যেন দীর্ঘদিন পরে মন খুলে কান্না করার মতো একটা বিশ্বস্ত বুক পেয়েছে, যে বুকে সব কান্না সব কষ্ট নিংড়ে দেওয়া যায়। তরির কান্নায় সারার বুকটা পড়ছে। তার চোখে পানি, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সারাহ তরির মাথায় হাত বুলিয়ে বলল, আর কাঁদে না সোনা, মাথা ধরবে। আমি আর কোনো দিন তোমাকে কাঁদতে দিব না। সারা দুনিয়ার বিপক্ষে গিয়ে আমি তোমার হাসির কারণ হব। তরি কান্নামিশ্রিত জড়ানো গলায় বলল, আমাকে একটু কাঁদতে দিবেন? ওরা আমাকে একটু কাঁদতেও দেয়নি, কাঁদলেও মেরেছে। আমার বুকে অনেক কান্না জমে আছে। কান্নার একটা পাহাড় জমেছে। একটা আপন মানুষ ছিল না যার বুকে মাথা রেখে কেঁদে নিজেকে হালকা করব। এত যন্ত্রণা প্রকাশ পাচ্ছে তরির কথায় যে সারার দমটা বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রোশান সিদ্দিকী ঘাড় কাত করে পেছনে তাকাল। মোলায়েম কণ্ঠে বলল, তরিকে কাঁদতে দাও সারাহ। যতক্ষণ না ওর কষ্টের তীব্রতা কমছে ততক্ষণ ওকে কাঁদতে দাও। একমাত্র কান্নাই পারে ওর যন্ত্রণার তীব্রতা কমাতে। যত কাঁদতে হৃদয় তত হালকা হবে। রোশান সিদ্দিকীর কথা শুনে তরির কান্নার মাত্রা আরও বাড়ল।
এই পৃথিবী কত নিষ্ঠুর তা একটি মা ছাড়া মেয়ে বুঝতে পারে। মা ছাড়া পৃথিবীটা নরকের সমান। তাই যাদের মা আছে মায়ের কদর করা উচিত। এ এক অমূল্য সম্পদ। কিছুক্ষণ গাড়ি চলার পরে তরীর কান্নার তীব্রতা কিছুটা কমল। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে তরীর। সারাহ আবারও বলল, ওরা তোমাকে মারত? তরী হেঁচকি ওঠা অবস্থায় বলল, ওরা আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক মেরেছে। দিশা আমাকে অনেক অত্যাচার করেছে, যখন তখন গায়ে হাত তুলেছে, অকথ্য ভাষায় গালি গালাজ দিয়েছে। এত অত্যাচার করেছে, সারাক্ষণ মৃত্যু ভয় দেখাত। এত কষ্ট দিয়েছে? সারার কৌতূহলী প্রশ্ন। তখন তরী দুচোখের পানি ছেড়ে দিয়ে বলল, ওরা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আমার মনে। হৃদয়টা ক্ষতবিক্ষত করেছে ধারালো ছুরি দিয়ে। শারীরিক আঘাত আমাকে কষ্ট দেয়নি, কষ্ট দিয়েছে মনের যন্ত্রণা। সারাহ তরীকে আবারও শক্তভাবে জড়িয়ে ধরে বলল, আজ থেকে তুমি মুক্ত পাখি তরী। আকাশে ডানা মেলে উড়বে, কেউ তোমাকে আটকাতে পারবে না। বাকিটা আমি দেখে নিব। ওরা আপনাদের নামে মামলা দিবে, আমার জন্য আপনারা ঝামেলায় পড়বেন। মামলার ভয় আমাকে দেখিয়ে লাভ নেই। এইবার তোলপাড় করে ছাড়ব সব। তুমি নিশ্চন্তে মৃন্ময়ের সাথে তোমার স্বপ্নের পৃথিবীতে উড়বে। তরীর কান্না যেন থামেই না, থেকে থেকে কান্না পাচ্ছে। এরই মাঝে গাড়ি প্রায় তার গন্তব্যর দিকে। দিশা রাগে ছটফট করতে করতে রুমে এলো। তরীর বাবা খাতা কলমে একটা টাকার অঙ্কের হিসাব কষছিল। দিশাকে রাগে গজগজ করতে দেখে তরীর বাবা বলল, কি হয়েছে তোমার? তোমার শান্তির জন্য তো তরীকে বিদায়ের ব্যবস্থা করলাম। দিশা খাটের কোনো অবসে পড়ে বলল, একটা ভুল হয়েছে আপনার। তরীর বাবা খুব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কি ভুল? দিশা মুখ কাচুমাচু করে বলল, আগের বাসার মৃন্ময় নামক ছেলেটির সাথে তরীর বিয়ে দিলই ভালো হতো, এত ঝামেলা করা লাগত না। তরীর বাবা দিশার অন্যমনস্ক চেহারার দিকে তাকিয়ে বলল, মাথা খারাপ হয়েছে তোমার? যে ছেলে তোমার সাথে বেয়াদবি করেছে আমি তার সাথে তরীর বিয়ে দিব? দিশা আজ হঠাৎ উত্তেজিত হয়ে বলল, তা কি হয়েছে? এমন ঘটনা তো কত ঘটে থাকে। ছেলেটা নিশ্চয় তার ভুল বুঝতে পড়ে। তুমি যেখান থেকে পারো ওই ছেলেকে খুঁজে এনে তরীর বিয়ে দিয়ে দাও। যেভাবে পারো বিয়ে দাও। তরী ওই ছেলেকে ভুলতে পারছে না। তরীর বাবা বেশ অবাক হচ্ছে দিশার কথায়। হঠাৎ দিশা এসব বলছে কেন? দিশা দুদিন আগেও বলেছে মরে গেলে ওই ছেলের সাথে তরীর বিয়ে দেওয়া যাবে না। তরীর ওপর অত্যাচার করেছে ওই ছেলেকে ভালোবাসার জন্য। তাহলে আজ সুর পাল্টালো কেন? দিশাকে কেমন যেন উন্মাদের মতো দেখাচ্ছে। সামথিং ইজ রং। তরীর বাবা তাও শক্ত কণ্ঠে বললেন, ইম্পসিবল। জীবনেও তরীর বিয়ে ওখানে দিব না। দিশার মাথা ঠিক নেই। সে রুম ছেড়ে বেরিয়ে বেকনিতে গেল। সে এখন বুঝতে পারছে জীবনে চরম ভুল করেছে। মৃন্ময় তার ভালোবাসা ছিল না। মৃন্ময় ছিল মোহমাত্র। সেই মোহের জন্য এত বাড়াবাড়ি ভুল হয়েছে। তার জীবনে ভালোবাসার মানুষ এসে গিয়েছে। সে এখন বুঝতে পারছে সত্যিকারে ভালোবাসলে কেমন অনুভূতি হয়, যে অনুভূতি মৃন্ময়ের বেলায় হয়নি। তার সত্যিকারের ভালোবাসার নাম রোশান সিদ্দিকী। রোশান সিদ্দিকীর মতো স্মার্ট, সুদর্শন পুরুষ জীবনে দেখেনি সে। তার কথার স্টাইল, খাওয়ার স্টাইল সব অন্য রকম। এই পুরুষটিকে তার লাগবেই। এই পুরুষটির জন্য যা কিছু করতে হয় সে করবে। পৃথিবীর সবার চোখে ঘৃণিত হলেও রোশান সিদ্দিকীকে তার লাগবে।
লাগবে যখন ছিনিয়ে নিলেও নিতে হবে। রোশান সিদ্দিকীর জন্য একটা ছক এঁকে নিল দিশা। গতবারের মতো ভুল করা যাবে না। যশোর ক্যান্টনমেন্ট কলেজের রেললাইনের পাশ দিয়ে ঘেঁষে যাওয়া একটি রোডে দাঁড়িয়ে আছে মৃন্ময়, তন্ময়, দীপ। মৃন্ময়কে প্রচণ্ড অস্থির দেখাচ্ছে। বারবার হাত উল্টে ঘড়ি দেখছে। কি আশ্চর্য, আজ যেন সময় অতিবাহিত হচ্ছে না। সময় কি ঘড়ির কাঁটায় আটকে আছে? 1 ঘন্টা সময় কেন যেন ফুরাচ্ছে না। বারবার পানি খাচ্ছে মৃন্ময়। তন্ময় আর দীপ মৃন্ময়কে আজ সাদা পাঞ্জাবি আর পায়জামা পরিয়ে এনেছে। মৃন্ময়ের অস্থিরতা কমাতে দীপ বলল, তোকে সাদা পাঞ্জাবি পরিয়ে পাপ মুক্ত করে আনলাম। পবিত্র কাজে আসার আগে ধুয়ে মুছে সাফ করে আনলাম। মৃন্ময় একটা বিশ্রী গালি দিয়ে বলল, কেন আমি কি মহিলাগো কাছে যাই যে পাপ মুক্ত করে আনলি? টেনশনে মাথা ফাইটা যাচ্ছে। সারা কি মজা করল। সত্যি কি তরিকে আনবে? আজ যদি তরির দেখা না পাই আমার শেষ আশাটুকুর বাতি নিভে যাই, এখানেই নিজের জীবন ত্যাগ করে যাব। তন্ময় বলল, এমন সিরিয়াস বিষয় নিয়ে সারা ফান করবে না। একটু ওয়েট কর। ও আবার ফান করবে না। নিজের জামাইয়ের মাথাটা খাচ্ছে দিনরাত, সেখানে আমি কোনো বাল। এরই মাঝে কালো রঙের গাড়িটি এসে থামল। দীপ আর তন্ময়ের মুখে এইবার স্বস্তির হাসি ফুটল। মৃন্ময়ের বুকের মাঝে যেন ভয়াবহ কম্পন শুরু হল। তার সমস্ত শরীর কাঁপতে শুরু করল। কিছু আনন্দে মানুষ যেন আত্মহারা হয়ে থরথর করে কাঁপতে থাকে, মুখের ভাষা হারিয়ে ফেলে। আনন্দ দ্বিগুণ হয়ে পাগল হয়ে যায়। মৃন্ময়ের অবস্থাও তেমন। গাড়ি থেকে আগে রোশান ছাড়া কেউ নামল না। ড্রাইভার গাড়ির দরজা খুলে দিল। দরজা খুলতেই লাল বেনারসি পরিহিত, মাথায় লাল জর্জেট বিয়ের ওড়না পরে গাড়ি থেকে নামল তরি। গাড়ি থেকে নেমেই সামনে তাকাতেই চোখ গেল মৃন্ময়ের দিকে। মৃন্ময় এই পৃথিবীর সমস্ত মুগ্ধতা নিয়ে অশ্রুসজল চোখে তাকাল তরির দিকে। তরি ও অশ্রুসজল চোখে তাকাল মৃন্ময়ের দিকে। এই অশ্রু আনন্দের, সীমাহীন আনন্দে ও মানুষ কাঁদে। প্রিয় মানুষকে আপন করে পাওয়ার আনন্দেও মানুষ কাঁদে। দুজনেরই চোখে অশ্রু, ঠোঁটে হাসি। আনন্দে বুক কাঁপছে, হৃদয়ের স্পন্দন বেড়ে গেল বহুগুণ। চারদিকে যেন ভূমিকম্পন হচ্ছে। তবে এই ভূমিকম্পন খুশির, তীব্র খুশির। রোশান সারা ও গাড়ি থেকে নেমে এলো। তরি পৃথিবীর সমস্ত লজ্জা, ভয়, জড়তা উপেক্ষা করে বৈশাখের ঝড়ের মতো এগিয়ে গেল মৃন্ময়ের দিকে। মৃন্ময় ও তীব্র গতিতে এগিয়ে এলো। দুজন দুজনের কাছাকাছি আসতেই তীব্রভাবে দুজনকে জড়িয়ে ধরল। নিভে যাওয়া প্রদীপ যেন জ্বলে উঠল। ভালোবাসার সুবাস ছড়িয়ে পড়ল চারদিকে। চারদিকে ফুলের মিষ্টি সুবাস। সেই সুবাস জানিয়ে দিচ্ছে এই দিনটি আসার ছিল। এই দিনটির জন্য ভালোবাসার ফুলেরা এতদিন ফোটেনি, সুবাস ছড়ায়নি। মৃন্ময় তরিকে পেয়ে খুব শক্তভাবে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছে। অঝোরে বৃষ্টি ঝরছে তার দুচোখ দিয়ে। তরিও কাঁদছে। এক একটা পানির ফোঁটা যেন এক এক পাহাড় কষ্টের পরিমাণ কমাচ্ছে। কত শত পাহাড় কষ্ট দুজনের বুকে জমেছিল তা কেউ জানে না। মৃন্ময় কাঁদতে কাঁদতে তরির কপালে অজস্র চুমুতে ভাসিয়ে বলল, শত শত ঝড়, তুফান, ভূমিকম্পনের বাধা পেরিয়ে তোমাকে পেয়েছি মায়াবিনী। আর কখনো হারাতে দিব না। তোমাকে না পাওয়ার দুঃখ রোজ আমার শরীরের সবগুলো হাড় ভাঙার সমান যন্ত্রণা দিয়েছে। সেই যন্ত্রণাটুকু যে কত ভয়াবহ, আমি তোমাকে তা বোঝাতে পারব না। পরিবার, বন্ধু সবার সাথে থেকে দেখেছি, ভালো খাবার খেয়ে দেখেছি, ভালো পোশাক পরে দেখেছি, ভালো জায়গা ঘুরে দেখেছি,
পৃথিবীর কিছুই আমাকে শান্তি আর স্বস্তি কোনোটাই দিতে পারেনি। আমি তখন প্রতিটা মুহূর্তে মুহূর্তে উপলব্ধি করেছি, তুমি পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে, তোমার বিকল্প কোনো কিছুইতেই নেই, তোমার শূন্যস্থান পূরণের ক্ষমতা এই পৃথিবীর আর কারোর নেই, তোমার তুলনা আর কারোর সাথে চলে না, তোমার তুলনা তুমি নিজেই। তোমার না থাকা আমাকে সেকেন্ডে সেকেন্ডে উপলব্ধি করেছে, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার জন্য অক্সিজেন ও নিষিদ্ধ হয়ে যাচ্ছিল। তুমি ছাড়া ঠিকঠাক নিঃশ্বাসটুকুও চলেনি আমার। এই পৃথিবীর সবকিছুর বিনিময়ে হলেও আমার তোমাকেই লাগবে। লাগবে মানে তো লাগবেই। তরীর কান্নার মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। সে তার অনুভূতির কিছু অংশ প্রকাশ করতে যাবে। কেবলই কান্নায় হেঁচকি ওঠা কণ্ঠে আধো স্বরে বলে উঠল, আমার। এতটুকু বলতেই মৃন্ময় তরীর ঠোঁটের ওপর হাত রাখল। ভেজা চোখের পানি মুছিয়ে দিল। বুকের সাথে আরেকটু শক্তভাবে চেপে ধরে বলল, কিছুই বলতে হবে না মায়াবিনী। আমি জানি তোমার কেমন লেগেছিল, কারণ ওই একই কষ্ট আমি পেয়েছি। তোমার কান্না, তোমার চোখের নিচের কালো দাগ, তোমার মলিন মুখই যথেষ্ট ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য। রোশান সিদ্দিকী ওদের কাছে আসেনি। সেই গাড়ির সাথে হেলান দিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। কখনো নিচু দিকে তাকাচ্ছে, কখনো সারার দিকে। সারাহ তার পাশেই আছে। মৃন্ময় তরীর কান্না দেখে সারাহ চোখেও পানি। কি আশ্চর্য! সারাহকে কাঁদলেও এত সুন্দর লাগে কেন? পৃথিবীর সব সৌন্দর্য কি সারাহ নিজের ভেতর লুকিয়ে রেখেছে? হুটহাট এক এক রূপে বহিঃপ্রকাশ ঘটায়। সারার এই কান্নায় অন্যরকম সৌন্দর্য আছে। রোশান সিদ্দিকী চোখের সামনে সুন্দর একটা বন্ধুত্বের সুসম্পর্ক দেখতে পাচ্ছে। একজন ভালো বন্ধু থাকলে জীবনে কি লাগে? একজনের সুখ আরেকজনের চোখে সুখের অশ্রু ঝরে। রোশানের কাছে ভীষণ ভালো লাগছে তাদের বন্ধুত্ব। একজন আরেকজনের জন্য কত বড় রিস্ক নিতে পারে তা ওদের না দেখলে বোঝার উপায় নেই। রোশান সারার ফোন নাম্বারে একটা টেক্সটা পাঠাল। সাথে সাথে সারার ফোনের মেসেজের সাউন্ড বেজে উঠল। সারাহ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল শ্যামসুন্দর পুরুষ দিয়ে সেভ নাম্বার থেকে মেসেজ এসছে। একটু কাছে আসবেন ম্যাডাম? সারাহ ফোনের স্ক্রিন থেকে সরাসরি চোখ রাখল রোশান সিদ্দিকীর দিকে। এক মোহনীয় দৃষ্টি নিয়ে রোশান সিদ্দিকী সারার দিকে তাকিয়ে আছে। সারাহ একটু অবাক হল। এভাবে মেসেজ দিয়ে ডাকছেন কেন? ও বুঝছি, লোক সমাজে বউকে উচ্চস্বরে ডেকে লজ্জায় পড়ার মতন মানুষ উনি নন। নিজের বউ তাকে মানুষের মাঝে ডাকলে কি ইজ্জত যাবে? আজ উনি জোরে আমার নাম ধরে ডাকবেন তবেই যাব। সব সময় মেসেজে ডাকাডাকির উত্তর সারাহ দেবে না। সারাহ মেসেজের উত্তর দিল, লজ্জা শরম ধুয়ে পানি দিয়ে গুলিয়ে লজ্জার শ্রাদ্ধ না করলে আপনার কাছে যাচ্ছি না আমি। রোশান মেসেজের আবার রিপ্লাই দিল, তোমাকে কাছে আনতে এই মুহূর্তে কি করা লাগবে আমার? সারার মাথায় দুষ্টুমি ছাড়া তো কিছুই খেলে না। সে আবার রিপ্লাই পাঠাল, এখানে মাইক এনে উচ্চস্বরে ডাকতে হবে, একটু কাছে আসবেন ম্যাডাম। রোশান রিপ্লাইটা দেখে হতাশ। তার বউয়ের পক্ষে এসব কিছুই অসম্ভব নয়। দেখা গেল সত্যিই মাইক একটা এনে সামনে হাজির করে বলবে, নিন বলুন। রোশান সেই ভয়ে উত্তর দিল, প্রাইভেট ম্যাটারগুলা পাবলিক করা কি খুব প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। ওকে আমি রাজি, এক শর্তে। কি শর্ত? নাইট রোমান্সগুলাও পাবলিকলি শেয়ার করতে হবে। সারাহ চোখ পাকিয়ে রোশানের দিকে এগিয়ে এসে বলল, আপনি না একজন শিক্ষক? শিক্ষক হয়ে এসব বলতে শরম করে না? রোশান কপালের চামড়া কুঁচকে সারার দিকে অদ্ভুত চোখে তাকাল। সামনে মৃন্ময়রা আছে, কিছু বলতেও পারছে না। খুব আস্তে বলল, ছাত্রী যখন বউ ম্যাটেরিয়াল হয়
আমাদের মতো নিরীহ শিক্ষকদের ছাত্রীকেই পাত্রী বানাতে হয়। রোমাঞ্চ ও ছাত্রী নামক বউদের সাথেই করতেই হয়। সারাহ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, বউদের? কতগুলা ছাত্রীকে নিয়ে স্বপ্ন দেখেন? ওয়ান এন্ড ওয়ানলি মাই পার্সোনাল স্টুডেন্ট, আমার বউ। সারার ঝগড়ুটে চেহারার রূপ বদলে গেল। রোশান আবার ও সারার দিকে তাকিয়ে বলল, তরির মতো পিচ্চির থেকে শিখো কিভাবে স্বামীকে ভালোবাসতে হয়। সারা রোশান সিদ্দিকীর গম্ভীর চেহারার দিকে তাকিয়ে বলল, আপনি মৃন্ময়ের থেকে শিখেন কিভাবে মানুষের মাঝে নিজের বউকে জড়িয়ে ধরতে হয়। লোক দেখানো ভালোবাসা কি উচিত? যে ভালোবাসা মানুষকে দেখাতে প্রবলেম, সেই ভালোবাসা দিয়ে কি করব? হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমি তোমাকে লোক সমাজে জড়িয়ে ধরি? সেই সাহস আছে আপনার? উস্কানি দিচ্ছ? পুরুষ মানুষকে এসব উস্কানি দিতে নেই। আজ ঘরে চলো, তারপর দেখো কি করি আজ তোমার সাথে। সারাহ ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, আল্টিমেটাম? রোশান কিঞ্চিত পরিমাণ হেসে জানাল, মানসিকভাবে প্রস্তুতি নাও কতটুকু রোমাঞ্চ হজম করতে পারবে। অস্তাগফিরুল্লাহ, অস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি না শিক্ষক। রোশানের কোনো উত্তর দিল না। সে থমথমে চোখে সারার দিকে তাকিয়ে রইল। দীপ তন্ময়ের কাঁধে হাত রেখে জানাল, তন্ময় দেখলি মৃন্ময় আগে বেশি আবেগ দেখলে কত উপহাস করত। সেই ছেলে আজ কারো জন্য হাউমাউ করে কাঁদে। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? একটা শক্ত মনকে কেমন ভেঙে চুরে দেয়। তন্ময়ের ছোঁয়ার কথা ভীষণ মনে পড়ছে। মলিন মুখে জানাল, মানুষ ভালো না বাসলে বুঝে না রে। ভালোবাসার কাছে সবাই ফুটবল। তারপরই ওরা সবাই মিলে কালো গাড়িটায় উঠল। গন্তব্য কাজী অফিস। কাজী সাহেবকে আগেই ঠিক করা আছে, ওখানে গেলেই বিয়ে হবে। গাড়িটা 10 মিনিট পর কাজী অফিসে পৌঁছাল। সব কিছু আগেই রেডি আছে। বিয়ের কার্যক্রম শুরু হবে এখনই। এরই মাঝে রোশান সিদ্দিকী বলল, মৃন্ময় তোমার বাসায় কি একবার জানাবে? মৃন্ময় মলিন মুখে বলল, না স্যার, আমি ডিসিশন নিয়ে নিয়েছি। আমি আগে বিয়ে করব, দেন সবাইকে জানাব। রোশান সিদ্দিকী আর কথা বাড়াল না। বিয়ের কার্যক্রম শুরু হলে কাজী সাহেব জিজ্ঞেস করলেন, দেনমোহর মতো? মৃন্ময় তরির দিকে তাকিয়ে হেসে দিয়ে বলল, আমাকে ওর নামে লিখে দেন কাজী সাহেব। তন্ময় আর দীপ দুজনে হো হো করে হেসে উঠল। কাজী সাহেব তরির দিকে তাকিয়ে বললেন, তুমি তোমার স্বামীর কাছে কত টাকা কাবিন চাও মা? কাবিন হল একটা মেয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কাবিন তোমার অধিকার। তবে কাবিন স্বামীর উপার্জনের ওপর ভিত্তি করে নির্ধারণ করতে হয়। কাবিনের টাকা পরিশোধ না করে স্বামী তোমাকে স্পর্শ করলেও গোনা হবে। তরি 1 সেকেন্ডও না ভেবে উত্তর দিল, কাবিনা নামায় মীর মৃন্ময় লিখে দিন কাজী সাহেব। মীর মৃন্ময় হল আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমার আর কিচ্ছুই লাগবে না এটুকু ছাড়া। কাজী সাহেব হাসলেন। হেসে বললেন, এটা আবেগের কথা মা। আবেগে সব চলে না। আজ ভালোবাসা আছে, কাল নাও থাকতে পারে। সময় খারাপ, যুগ জামানা ভয়াবহ। আজকাল ভালোবাসার কোনো গ্যারান্টি নেই। তাই কাবিনের জায়গা আবেগ রাখা ঠিক নয়। তরি সরল মুখে বলল, ভালোবাসার মানুষই যদি না থাকে, কাবিনের টাকা দিয়ে কি হবে? তার থেকে সম্পর্কের বিনিময়ে আমি একটি সুতার ও দাবি করব না। মৃন্ময় বলল, আরে কাজী সাহেব কয়েক বিলিয়ন লিখে দেন, সমস্যা নেই। কাজী সাহেব আবার ও হেসে বললেন, তোমার ক্ষেত্রেও একই কথা, আবেগে এসব বলো না। সময় কখন কোনো দিকে যায় কেউ জানে না।
পাগলামি করে এত বড় অ্যামাউন্ট লেখা ঠিক নয়। সারাহ বলে উঠল, মৃন্ময় তোর কাছে কত টাকা আছে? মৃন্ময় বলল, বাবার বিজনেসের টাকা থেকে নিয়ে নিয়ে ব্যাংকে 3 লাখ মতো জমিয়েছি। বংশের একমাত্র ছেলে বলে জন্মের পর কিছু গোল্ড উপহার পেয়েছিলাম। দীপ বলল, শালা বড়লোক। সারাহ বলল, কাবিন 5-10 লাখ দিয়ে দে। কাবিনের অ্যামাউন্ট ঠিক করার পর ওদের বিয়ে হয়ে গেল। রোশান সারাহ দীপতন্ময় সাক্ষী দিয়ে মৃন্ময়ীর বিয়ে হয়ে গেল। কত শত ঝড় তুফানের পর দুটো অশান্ত আত্মা মিলিত হল। এই আনন্দ মানুষকে পাগল পাড়া সুখের সাগরে ভাসিয়ে দেয়। তখন সন্ধ্যা। মাগরিবের আজানের সুর চারদিকের মসজিদ হতে ভেসে আসছে। মৃন্ময় মীর ভিলাতে তখন কলিং বেল বাজছে। দুবার কলিং বেল বাজতেই ভেতর থেকে পিহু এসে দরজা খুলল। পিহুর মুখে হাসি, দৃষ্টি ছিল ফোনের দিকে। কারো সাথে যে গভীরভাবে মেসেজে বিজি সেটা বোঝা যাচ্ছিল। দরজায় কারা দাঁড়িয়ে খেয়াল করেনি। এমন সময় দীপ বলে উঠল, বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং কম করে করো পিহু। ভাই ব্রাদারের দিকে একটু নজর দাও। দীপের কণ্ঠস্বরে পিহুর বুকের কম্পন বেড়ে গেল। সেই ঝড়ের গতিবেগে তাকাল। তাকাতেই চমকে উঠল পিহু। তার সামনে মৃন্ময় আর তরি, পেছনে দীপ আর তন্ময়। তরির বধূবেশ দেখেই বোঝা যাচ্ছে মৃন্ময় আর তরি আজ বিয়ে করেছে। পিহু হা করে তাকিয়ে রইল মৃন্ময়ের দিকে। দীপ বলল, হা করে তাকিয়ে না থেকে ভাবিকে বরণ করার ব্যবস্থা করো। পিহু মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া এসব কি? তোমরা সত্যি বিয়ে করেছ? মৃন্ময় কিঞ্চিত পরিমাণ হেসে জানাল, আমার জীবনে কোনো সিরিয়াসনেস নেই বলে তুই আমার 100 বার কবুল বলা বউকে বলবি সত্যি বিয়ে করেছি কিনা? পিহুর মুখটা শুকিয়ে গেল। সে জানে তার বাবা কিছুতেই তরিকে মেনে নিবে না। সংসারে তুমুল একটা অশান্তি হবে। তবুও পিহু খুশি সে তরি আর মৃন্ময়ের এক হওয়ার জন্য রোজ আল্লাহর কাছে মোনাজাত করেছে। তরির শুকিয়ে যাওয়া মুখ দেখ বলল, বাবাকে নিয়ে ভয় পাচ্ছিস? পিহু মিথ্যা হাসি দিয়ে মিথ্যা কথা বলল, না ভাইয়া, এই দিনটা দেখব বলে আল্লাহর কাছে অনেক কেঁদেছি আমি। বলেই তরিকে কাছে টেনে খুব শক্তভাবে জড়িয়ে ধরল। এ যেন দীর্ঘদিনকার এক সেতুবন্ধন। ড্রয়িং রুমের সোফায় গিয়ে ওরা সবাই বসল। পিহু ওর আম্মুকে ডাকল। পিহুর আম্মু ফরজ নামাজ শেষ করে সালাম ফিরিয়ে দ্রুত ড্রয়িং রুমে এলো। এসেই সবটা ক্লিয়ার বুঝে গেল। মৃন্ময় তরিকে বলল, আম্মুকে সালাম করো। তরি মৃন্ময়ের আম্মুকে সালাম করল। মৃন্ময়ের আম্মু তরিকে বুকে টেনে নিলেন, কিন্তু টেনশনে গলা বুক শুকিয়ে এল। যতটা খুশি আর ভালোবাসা নিয়ে একমাত্র ছেলের বউকে আশীর্বাদ করার কথা ছিল মৃন্ময়ের আম্মু তা পারলেন না। মৃন্ময় বলল, তোমার না আমার বউ দেখার খুব শখ ছিল আম্মু। আমার বউয়ের জন্য বালাও বানিয়ে রেখেছিল। তোমার ছেলে আজ বউ নিয়ে এসছে, তুমি কি দোয়া করবে না? মৃন্ময়ের আম্মু বললেন, এভাবে একা একা বিয়ে করে ফেললে, আমাদের একটা বারও জানালে না। তন্ময় বলল, আন্টি পরিস্থিতি তেমন ছিল না। ওদের দুজনের কেউ একজন আগে মারা যেত, কেউ একজন পরে মারা যেত। তার চেয়ে এটাই উত্তম হয়েছে আপনার ছেলে তার ভালোবাসার মানুষ নিয়ে আপনার বুকে ফিরে এসছে। মৃন্ময়ের আম্মু বলল, তোমাদের আঙ্কেলকে তো চিনোই তোমরা, এক কথার মানুষ, কেমন জেদি ধরনের মানুষ। উনি এই বিয়ে মানবেন কিনা সন্দেহ। তন্ময় বলল, আপনি একটু বুঝিয়ে বলবেন আন্টি। আমরাও বলবো। তরির মুখের দিকে তাকিয়ে দেখুন কত মায়া।
পিহুর ফটোকপি দেখুন। মৃন্ময়ের আম্মু তরির দিকে তাকালো। কি সরল চেহারা মেয়েটার, কি অদ্ভুত এক মায়া কাজ করছে। মৃন্ময়ের আম্মু পিহুকে ইশার দিল। পিহুর সাথে ইশারা বুঝে আলমারি থেকে মোটা স্বর্ণের বালা সহ গহনার সেট নিয়ে এলো। নিজ হাতে ছেলের বউকে বালা সহ গলার হার সহ মোট 8 ভর গহনা পরিয়ে দিল। স্বর্ণ পরাতে তরির মুখটা কেমন চিকচিক করছে। হঠাৎ করে মৃন্ময়ের বাসাটা কেমন আনন্দমুখর হয়ে উঠল। মৃন্ময়ের আম্মুর সাথে সাথে রান্নার আয়োজন ও শুরু করলেন। কিন্তু এই আনন্দ কতক্ষণ কতটুকু সময় স্থির থাকবে কে জানে। মৃন্ময়ের বাবা আসার পরই বা কি হবে। এরই মাঝে কারেন্ট চলে গেল। কারেন্ট যেতেই মৃন্ময় তরিকে জড়িয়ে ধরে একটা চুমু দিতে যেতেই কারেন্ট চলে এলো। সবার চোখ তখন মৃন্ময় আর তরির দিকে। তরি লজ্জায় কাপড়ের আঁচল দিয়ে মুখ ঢাকল। মৃন্ময় কারেন্টকে বিশ্রী গালি দিয়ে বলল, চুমুটা কমপ্লিট করতে দিল না। দীপ বলল, কি লুইচ্চা রে তুই। মৃন্ময় চোখ পাকিয়ে বলল, তোরা কি ননসেন্স নাকি বুঝলাম না। নিজেদের দায়িত্ব পালনে এর গাফেলতি কেন। তন্ময় বলল, কি বলতে চাস। তোরা বলবি না, তোরা দুজন একটু তোদের রুমে যা, একটু রেস্ট কর। তন্ময় বলল, আচ্ছা রেস্ট লাগবে তোর। দীপ হেসে দিয়ে বলল, যা রেস্ট কর, একটু কম করে রেস্ট নিস। মৃন্ময় তরির হাত ধরে বলল, চলো, তুমি ক্লান্ত। রোশান সারা গাড়িতে করে বাড়ি ফিরছে। সারার ক্লান্ত লাগছে। বড় বড় দুইটা হাই তুলে গাড়ির সিটে পা তুলে বসল। রোশান খয়েরি ফ্রেমের চশমাটা খুলে সারার দিকে তাকালো। এমন চাহনি দেখে সারাহ বলল, কি সমস্যা, পাড়ার কুটনি মহিলাদের মতো তাকাচ্ছেন কেন। রোশান সিদ্দিকী গম্ভীর কণ্ঠে বলল, হোয়াট। সারাহ এবার রোশানের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। গাড়ির দিকে তাকিয়ে বলল, গাড়িতে আমি ঘুমোতে পারছি না, একটা বিছানা নেই গাড়িতে। এত কষ্ট করে জার্নি করার জন্যই কি বয়স্ক বুড়ো লোককে বিয়ে করেছিলাম। এখনও আমার জন্য একটা গাড়ি বানাতে পারলেন না, যে গাড়িতে থাকবে একটা সুন্দর বিছানা, একটা ওয়াশরুম, একটা সোফা। তোমার দ্বারাই এসব উদ্ভট কথা বলা সম্ভব। বলেই রোশান অন্যদিকে তাকাল। এরই মাঝে সারাহ থমথমে মেজাজে বলল, আমার কাবিনের টাকা এত কম দিছিলেন কেন। রোশান গম্ভীর কণ্ঠে বলল, আমার সামর্থ্য অতটুকু ছিল তাই। সারাহ এক আঙুল রোশানের দিকে তুলে বলল, মিথ্যা বলেন কেন শিক্ষক মানুষ। শিক্ষকরাও মিথ্যা বলে, এই জন্য দেশটা আজ রসাতলে। কি মিথ্যা বলেছি। চাইলে আরও 2 লাখ বাড়াতে পারতেন। রোশান সিদ্দিকী ভ্রু কুঁচকে তাকিয়ে প্রশ্ন করল, হাউ। সারাহ মুখ বাঁকিয়ে বলল, কেন, আপনার 2টা কিডনির দামই তো 2 লাখ টাকা। রোশান অদ্ভুত থমথমে চেহারায় সারার দিকে তাকাল। সারার হাত ভর্তি মেরুন রঙের স্টোন বসানো ভারী ধরনের গর্জিয়াস চুড়ি। আজ সে মেরুন রঙের জর্জেট শাড়ি পরেছিল। শাড়ির সাথে ম্যাচিং করা চুড়ি, ম্যাচিং কানের দুল, ম্যাচিং লিপস্টিক, ম্যাচিং নেল পালিশ। ছোট্ট ভ্যানিটি ব্যাগটাও মেরুন রঙের। বাদামি রঙের সিল্কি চুলগুলো ছেড়ে রাখা। 5 ফিট 5 হাইটের বেশ লম্বা চিকনা মেয়েটা শাড়ির সাথে ম্যাচিং হাইহিল পরে লম্বায় প্রায় বরের সমান সমান হয়ে গিয়েছে। 5 ফিট 9 হাইটের রোশান সিদ্দিকীর কান সমান হয়ে গিয়েছে। আজ সারাদিন এত ঝামেলার মাঝেও যে কতবার মুগ্ধ চোখে রোশান সিদ্দিকী সারার দিকে তাকিয়েছে তার হিসাব নেই। মানুষ সিনেমার নায়িকাদের দেখে মুগ্ধ হয়। মাঝে মাঝে রোশান সিদ্দিকী ভাবে অত দামি মেকআপ, অত দামি ক্যামেরায় নায়িকাদের যতটুকু সুন্দর লাগে তা সারার সৌন্দর্যর কাছে কিছুই না। সৃষ্টিকর্তার এক নিখুঁত সৃষ্টি সারাহ।
রোশান সিদ্দিকী প্রায় বিমোহিত হয়ে তাকিয়ে থাকে তার অপূর্ব সুন্দর বউয়ের দিকে। গোধূলি লগ্নে পশ্চিমাকাশের কমলা রঙের আলোয় সারাহকে যেন ভুবন ভোলানোর এক সুন্দরী রমণী দেখাচ্ছে। সারাহ দুহাত নাড়াচ্ছে আর কিছু একটা বলছে। গাল ভর্তি যেন বড় কিছু অর্জনের জন্য প্রাপ্তির হাসি। সে প্রচুর হাসছে। রোশান সিদ্দিকী এর হাতে আইসক্রিম। সে সারাহকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে আর অপূর্ব চোখে সারাহকে দেখছে। সে প্রায় সারাহকে এভাবে দেখে। সারাহ আইসক্রিম খাচ্ছে আর কি যেন ননস্টপ বলে যাচ্ছে। এক বিন্দু পরিমাণ থামছে না। সারাহ সেন একজন বক্তা আর রোশান স্যার একজন মনোযোগী শ্রোতা। এমন সময় রোশান সিদ্দিকী আচমকা সারার হাতটা আলতো পরশে চেপে ধরল। সারার হাতটা ধরার সাথেই শরীরে বিদ্যুৎ তরঙ্গের ন্যায় ঝংকার মেরে উঠল। সে যতবারই সারাহ কে স্পর্শ করে ততবারই এমন হয়। কখনো কারণ বুঝতে পারে না। সারাহ তখন ও মৃন্ময় আর তরিকে নিয়ে কথা বলেই যাচ্ছে। কথা বলতে বলতে সারার নজর হঠাৎ ছাদে গেল। ছাদে তাকাতেই দেখল দিশা তাদের দিকে তাকিয়ে আছে। সারার মুখটা মুহূর্তের মাঝে বন্ধ হয়ে গেল। সে রাগান্বিত চোখে রোশান স্যারের দিকে তাকিয়ে বলল, ও আপনার দিকে তাকালো কেন? রোশান স্যার বেশ অবাক হয়ে প্রশ্ন করল। হু। সারার সাথে সাথে দুহাত কোমরে বেঁধে বলল, আপনি আগে বলুন কেন তাকালো? রোশান স্যার রাগান্বিত বউয়ের মুখের দিকে তাকিয়ে বলল, আমার দিকে কে তাকালো আমি তো খেয়াল করিনি, আমি তো তোমার দিকে তাকিয়ে আছি। তাহলে ও কেন ছাদ থেকে আপনার দিকে তাকালো? রোশান স্যার ছাদের দিকে তাকাতে যেতেই সারাহ রোশান স্যারের চোখের ওপর হাত রেখে বলল, না না না, আপনার তাকাতে হবে না। আমি ছাদে যাচ্ছি আজ দিশার একদিন কি আমার একদিন। বলেই সারাহ পায়ের হাইহিল খুলে ফেলে শাড়ির কুচি ধরে দ্রুত পায়ে গেটের ভেতর প্রবেশ করেই সিঁড়ি বেয়ে ছাদের দিকে রওনা হল। রোশান সিদ্দিকী বুঝল আজ এ শহরে যুদ্ধ হবে। ভয়াবহ যুদ্ধ। মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকবে না। সেই সারার হিলটা হাতে তুলে দ্রুত পায়ে সিঁড়িতে উঠল। সারাহ কেবল দোতলা অবধি গিয়েছে। তখনই রোশান সিদ্দিকী সারাহকে তাদের দরজার সাথে চেপে ধরে বলল, কোথায় যাচ্ছেন ম্যাডাম? সারাহ রাগান্বিত চোখে রোশান সিদ্দিকীর দিকে তাকিয়ে বলল, আমাকে এভাবে আটকালেন কেন? আশ্চর্য। ছাড়ুন, আমি ছাদে যাব। দিশার চুল আমি আস্ত রাখব না। ওর জন্য আমার বন্ধু মৃন্ময় অনেক কষ্ট পেয়েছে। কথা দিয়েছিলাম যেদিন ওই দিশাকে পাবো সেদিন ওর সব চুল আমি ছিঁড়ে ফেলব। আমার বন্ধুকে দেওয়া কথা আমি রাখবই। আর এখন আপনার দিকে নজর দিচ্ছে। কি সাহস ওর! কত সাহস ওই মহিলার! সারাহকে দরজায় চেপে রেখে রোশান সিদ্দিকীর ঘরের তালা খোলা শেষ করল। দরজার সিটকিনি খুলেই সারাহকে পাজা কোলে তুলে নিয়ে ঘরের ভেতর প্রবেশ করেই ঘরের দরজা লাগিয়ে দিল। সারাহ বিরক্ত মুখে রোশানের দিকে তাকিয়ে বলল, কি আশ্চর্য, আমাকে কোলে নিয়েছেন কেন এখন? আমার প্রচুর ঝগড়ার মুড এখন। দিশাকে কি বলবো সব ঠোঁটের আগায় চলে এসছে। পরে ভুলে যাব সবগুলা পয়েন্ট এখন মুখস্থ আমার। শীঘ্রই ছাড়ুন আমাকে। প্রচণ্ড রাগ থাকতে থাকতে দিশার ব্যবস্থা করতে হবে। রোশান সিদ্দিকী সারার গালে নাক ঘষে বলল, কিন্তু ম্যাডাম আমার প্রচুর রোমান্সের মুড এখন। তোমাকে কি রোমান্টিক কথা বলবো সব ঠোঁটের আগায় চলে আসছে। পরে ভুলে যাব সবগুলো পয়েন্ট মুখস্থ এখন আমার। শীঘ্রই রোমাঞ্চ করতে হবে। রোমাঞ্চের মুড থাকতে থাকতে রোমাঞ্চ করতে হবে। আপনি এখন মশকরা করছেন আমার সাথে। সারার কথা শেষ হতে না হতে রোশান সিদ্দিকী সারাহকে কোলে তুলে সোজা বেডরুমে নিয়ে গেল।
বেডরুমের ও দরজা লাগিয়ে দিল। সারাহকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের সারার ওপর ভর দিয়ে ঝুঁকে শুয়ে পড়ল। সারাহ রোশান সিদ্দিকীর ভাবসাব কিছুই বুঝতে পারছে না। রোশান সিদ্দিকীর নাক তার নাকের সাথে মিশে আছে। উষ্ণ নিঃশ্বাস উপচে পড়ছে সারাহব্র মুখে। সারাহ অটোমেটিক ফুটবল হয়ে পড়ল। অদ্ভুত না ব্যাপারটা? রোশান সিদ্দিকী তাকে একটা চুমু অবধি দেয়নি। তাহলে এমন অদ্ভুত ফিলিংস কেন হচ্ছে? সারাহ রোশান সিদ্দিকীর বুকে ধাক্কা মেরে বলল, উঠুন, আমি ছাদে যাব। রোশান সিদ্দিকী সারার দুই হাতের আঙুলের ভাঁজে আঙুল রেখে বিছানার সাথে চেপে ধরে সারার গলায় ঠোঁট ডুবিয়ে রাখল অপেক্ষণ। সারার পা দুটো বিছানায় ছটফট করছে। তাতে সারার পায়েলের রিনিঝিনি শব্দ হচ্ছে। মিনিট তিনেক পরে রোশান সিদ্দিকী ঠোঁট তুলল। সারার ফর্সা গলায় রক্ত জমে গেছে। রোশান সিদ্দিকী চিত্রশিল্পীর ন্যায় গলায় তার ঠোঁটের চিহ্ন এঁকে দিয়েছে। নেশাক্ত রোশান সিদ্দিকী সারার কানে ঠোঁট মিশিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার নুপুরের শব্দ আমাকে আরো নেশাক্ত করে তোলে। বলেই সারার ঘাড়ে আবার ঠোঁট ডুবাল। শিহরণে সারার শরীর ঠান্ডা হয়ে গেল। শরীর সমস্ত পশম দাঁড়িয়ে গেল। সে রোশান সিদ্দিকীকে নিজের সবটুকু বল প্রয়োগ করে জড়িয়ে ধরল। চারদিক থেকে অদ্ভুত এক সুগন্ধি ভেসে আসছে। কোথায় যেন অতিথি পাখি স্বর তুলে গান গাইছে। মাতাল করে তুলছে দুজনের দেহ, যা কেউ শুনতে পাচ্ছে না। একে একে খুলে গেল রোশান সিদ্দিকীর শার্টের সমস্ত বোতাম। শার্ট পরল বিছানার এক কোনো সারার শাড়ি পরে রইল ফ্লোরে। দুজনে ডুবে গেল গভীর প্রেমের মহাসমুদ্রে। যে প্রেম সমুদ্রে উথাল পাথাল ঢেউয়ের মতো দোল খেতে লাগল। কিছু উষ্ণতা মানুষ আনন্দ দেয়, ভালোবাসা গভীর থেকে গভীর করে। তখন সন্ধ্যা গড়িয়ে গিয়েছে। সারাহ গোসল শেষ করে টি শার্ট আর প্লাজো পরে সোফায় বসে ড্রামা দেখছে আর ফোনে সেলফি তুলছে। রোশান সিদ্দিকী গোসল শেষ করে সাদা রঙের একটা টাওয়াল পরে ড্রয়িং রুমে এল। চুলগুলো ভেজা আর এলোমেলো। সারাহ সেলফি তুলতে গিয়ে খেয়াল করল তার গলায় দাগ হয়ে গিয়েছে, হুবহু দেখতে ঠোঁটের মতো। সে পাশ ফিরে তাকাতেই দেখল রোশান সিদ্দিকী দাঁড়িয়ে আছে। সারাহ তাকাতেই রোশান সিদ্দিকী বলল, এখন কি সেলফি তোলার টাইম নাকি টিভি দেখার টাইম? সারাহ উঠে দাঁড়িয়ে বলল, আমার গলায় দেখুন কি করেছেন। রোশান সিদ্দিকী একবার চোখ বুলিয়ে বলল, এখন এসব নিয়ে আলোচনার সময় নয়, যাও পড়তে বসো, তোমাকে ম্যাথ করাবো আমি। সারাহ রোশান সিদ্দিকীর থমথমে চেহারা দেখে বলল, কাজ শেষ, উদ্দেশ্য সফল। অমনি আগের রূপে ফিরে গিয়েছেন। সারার এই ঠোঁট কাটা কথা শুনে রোশান সিদ্দিকী অদ্ভুত চোখে সারাহর দিকে তাকাল। এর মানে হল, লজ্জা থাকলে জীবনে এই মেয়ের লেখাপড়া শেষ না হলে রোমাঞ্চের ধারে কাছেও যাব না। তরি গুটি শুটি মেরে বসে আছে মৃন্ময়ের খাটে। মৃন্ময় ওর বন্ধুমহলের সবচেয়ে দুষ্টু ছেলে। নিজের বউয়ের সাথে দুষ্টুমি করবে না তাই কখনো হয়? দুষ্টু বুদ্ধি মাথায় অভাব নেই। তরি ছোট মানুষ, ও কোনো দুষ্টামি নাও বুঝতে পারে। না বুঝলেই দুষ্টুমি করে মনা বেশি। মৃন্ময় তরির নার্ভাস ফেসের দিকে তাকিয়ে বলল, মায়াবিনী, তোমাকে এমন নার্ভাস দেখাচ্ছে কেন? মেইন হুনা। তরির চোখের ঘন পাপড়িগুলা ঘন ঘন পড়ছে। মৃন্ময় আস্তে তরির হাতের ওপর হাত রাখল। তরি লাফিয়ে উঠে হাতটা সরিয়ে নিল। মৃন্ময় হেসে উঠল। হেসে উঠে উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরল। 30 সেকেন্ড পরে ঠোঁটে হাসির রেখা টেনে নিয়ে বলল, আর কিছু তো ধরছি না, শুধু হাতটা।
হাতের ওপর হাতটা রাখতে দাও। তরি গোল গোল চোখে মৃন্ময়ের দিকে তাকালো। সে কি ভয়ানক লাজুকতা, তরির চোখ মুখ ভর্তি। সে মৃন্ময়ের থেকে আরো খানিকটা সরে বসল। মৃন্ময় মাথার চুলে হাত চালিয়ে বলল, আরে এখনই সরে বসছ কেন? এখন তো ফুলসজ্জা করছি না, ফুলসজ্জা করব রাতে। এই ভর সন্ধ্যায় আমাকে কি পাগলে পেয়েছে? ফুলসজ্জা করে ফুলসজ্জার 12টা বাজাই। আমার জীবনের প্রথম ফুলসজ্জা, তা আমি দারুণভাবে এনজয় করব রাতে। লজ্জায় তরির মাথাটা যেন কেটে যাচ্ছে। ছি ছি, এসব কি বলছে? লজ্জায় তরি একভাবে নিচু দিকে তাকিয়ে আছে। মৃন্ময় তরির কাছাকাছি গিয়ে বলল, বুঝলাম না, রোশান স্যারের সামনে, দুনিয়ার মানুষের সামনে আমাকে জড়িয়ে ধরতে পারলে। এই বন্ধ ঘরে কিসের লজ্জা? তোমার উচিত না এইবার আমাকে আরো ভয়ঙ্করভাবে জড়িয়ে ধরে বাচ্চার বাবা টাবা বানিয়ে ফেলা। দেখো, আই অ্যাম রেডি। তুমি চাইলেই ট্রাই করতে পারো। তরি এইবার লজ্জায় বোধহয় মরাই যাবে। কি বিশ্রী কথা বলছে এই মানুষটা। এমনি সে টেনশনে মরে যাচ্ছে। ঘেমে যাচ্ছে সর্বাঙ্গ। তরি উঠে হাঁটা দিল। মৃন্ময় তরির হাত টেনে ধরে বলল, লজ্জা ও মেয়েদের অনেক বড় একটা সৌন্দর্য। এই তুমি লজ্জা পাচ্ছ, নার্ভাস আছো, এটাও দারুণ লাগছে আমার কাছে। আর কিছু বলছি না, বসো এখানে। কি নিয়ে নার্ভাস শেয়ার করো প্লিজ। তরি কাপা কণ্ঠে বলল, আমার খুব টেনশন হচ্ছে। আপনার বাবা এসে যদি কিছু বলেন। মৃন্ময় জানে তার বাবা তার প্রতি কত ফুরবল। একটু রাগী থাকলেও ছেলের প্রতি সে ভীষণ ফুরবল। ছেলে যা বলবে তাই মেনে নিবে। মৃন্ময় খুব কনফিডেন্সের সাথে বলল, আরে টেনশন কেন করছো? বাবা এসে হাসি মুখে তোমাকে গ্রহণ করবেন। যদি এমনটা না হয়। মৃন্ময় তার কনফিডেন্সের মাত্রা বাড়িয়ে বলল, আমি হলাম একমাত্র ছেলে। আমার একটা আলাদা পাওয়ার আছে এ বাসায়। আমার খুশিই আমার বাবার খুশি। তরির মন কেন যেন তা মানতে চাইছে না। তার গলা বুক শুকিয়ে আসছে চিন্তায়। শুকিয়ে আসা মুখে মৃন্ময়কে বলল, আমার না খুব ভয় হচ্ছে। যদি মেনে না নেন। মৃন্ময় জানে তার বাবা মেনে নিবেন। সে তরিকে বিশ্বাস করাতে বলল, আরে পাগলি, যদি ও বা বাবা কিছু বলেন তো আম্মু আছে না। আম্মু বাবাকে বুঝাবে। বাবা আম্মুর সব কথা শোনে। তরির বুক দুরুদুর করছে ভয়। সে ভয় শুকনো মুখে আবার বলল, যদি বাবা মায়ের কথাও না শোনেন। আরে আম্মু খুব জেদি। বাবা বাড়াবাড়ি করলে আম্মু ব্যাগ গুছিয়ে হাঁটা দিবে। আম্মু পিহুর চেয়েও আমার প্রতি ফুরবল বেশি। আম্মু আমার জন্য এই ঘর সংসার ছেড়ে দিতে দুবার ভাববে না। তাও তরির চিন্তা যাচ্ছে না। সে চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। কেন যেন মনে হচ্ছে বাবা এসেই ঝামেলা করবেন। তাকে মেনে নিবে না। কারণ আগে একবার অনেক ঝামেলা হয়েছে। তার বাবা অনেক খারাপ কথা বলেছিল। দুচিন্তায় তরি ঘেমে যাচ্ছে। মৃন্ময় তরির কপালে একটা চুমু দিয়ে বলল, অপেক্ষার ফল মিষ্টি হয়। এত চিন্তা করছো, দেখবা কিছুই হবে না। এমন সময় পিহু এসে দরজায় নক করল। কেমন যেন ভারী কণ্ঠে বলল, ভাইয়া বাবা এসছেন। মৃন্ময় তরির হাত ধরে বলল, বাবাকে গিয়ে সালাম করবা। বাবা বলে ডাক দিবা। দেখবা বাবা সব ভুলে যাবেন। তোমাকে পিহুর মতো করে আগলে রাখবেন। মৃন্ময়ের মুখে হাসি। সে জানে আজ থেকে তার সব কষ্ট শেষ। তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস আজ সে পেয়ে গিয়েছে।
ভেবেই শান্তি লাগছে রোজ রাতে তরিকে জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমোবে। ভাবতে ভাবতে মৃন্ময় ড্রয়িংয়ে প্রবেশ করল। মৃন্ময়ের বাবা তখন পানি খাচ্ছিলেন। পানি খাওয়া কেবল শেষ হয়েছে, তখনই চোখ গেল মৃন্ময় আর তরির দিকে। ঘটনা বুঝতে চোখে চশমা খুলে সেন্টার টেবিলের ওপর রাখলেন। মৃন্ময়ের মায়ের দিকে তাকালেন। মৃন্ময়ের আম্মু মাথা নিচু করলেন। তখন তিনি পিহুর দিকে তাকিয়ে বললেন, ওই অসভ্য লোকের মেয়েটা এখানে কেন পিহু? পিহু কিছু বলল না। তখনই মৃন্ময়ের বাবা চোখ বোলালেন তন্ময় আর দীপের দিকে। বেশ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, কি সমস্যা? তন্ময়, তুমি কিছু জানো? ওই মেয়েটা আমার বাড়িতে কেন? তন্ময় স্বাভাবিক কণ্ঠে বলল, আঙ্কেল, আপনি মাথা ঠান্ডা করুন, শান্ত হন প্লিজ। কেন শান্ত কেন হতে হবে? কি সমস্যা তোমাদের? তন্ময় ছাড়া এই কথা মৃন্ময়ের বাবার সামনে বলার মতো কেউ নেই। তন্ময়ের অসাধারণ ব্যক্তিত্বের জন্য সে সব জায়গা সব স্থানে সবার প্রিয়। সে নির্ভয়ে সবাইকে সব বলতে পারে। তন্ময় মৃন্ময়ের দিকে তাকাল। মৃন্ময় ইশারা দিতে বলার জন্য। তন্ময় তখন বলল, আঙ্কেল, ওরা বিয়ে করেছে। মৃন্ময়ের বাবা তরির পোশাক দেখেই আন্দাজ করতে পেরেছেন তরি বাসা ছেড়ে এসেছে, এমন কিছু একটা ঘটেছে। কিন্তু বিয়ে এত বড় ঘটনা ভাবতে পারেননি। তিনি বসা থেকে উঠে দৌড়িয়ে আকাশ থেকে পড়ার ন্যায় বললেন, বিয়ে? কার বিয়ে? তন্ময় বলল, আঙ্কেল, মৃন্ময় আর তরি বিয়ে করেছে। মৃন্ময়ের বাবা উত্তেজিত কণ্ঠে বললেন, কে দিয়েছে ওদের বিয়ে? তন্ময় বলল, আঙ্কেল, আমরা। মৃন্ময়ের বাবা ভয়ানকভাবে রেগে গিয়ে বললেন, কেন? দীপ বলল, প্লিজ আঙ্কেল, শান্ত হন। ওরা দুজন দুজনকে ছাড়া মারা যেত আঙ্কেল। বিয়ে না দিল তরি আবার হারিয়ে যেত। বিয়ে না দিল ওরা ভালো থাকত না আঙ্কেল। মৃন্ময়ের বাবা ভয়ঙ্কর এক চিৎকার দিয়ে বললেন, তোমরা কি ওর গার্ডিয়ান? যে ওর বিয়ের দায়িত্ব তোমরা নিয়েছ? বিয়ে যখন তোমরা দিয়েছ, তোমাদের বাসায় নিয়ে যাও, এখানে এনেছ কেন? মৃন্ময় বলল, বাবা, ওদের দোষ নেই। ওরা আমাকে বিয়ে দেওয়ার কেউ না। বিয়ে আমি নিজেই করেছি। কাকে বিয়ে করেছ? একটা রাস্তার মেয়ে, ওর চেয়ে ভালো আছে। ওর ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড, ওর বাবার চরিত্রের যে সমস্যা, তুমি ভাবলে কিভাবে এমন একটা মানুষের মেয়েকে আমার বাড়ির বউ বানাবো? আমি একটা রাস্তার মেয়েকে বাড়ির বউ বানালেও ওই অভদ্র লোকের মেয়েকে নয়। মৃন্ময় বেশ শক্ত গলায় বলল, বাবা, ওর বাবার চারিত্রিক সমস্যার জন্য ওর দোষ নেই। ও নিজেই সেখানে অত্যাচারিত। মৃন্ময়ের বাবার মাথায় আগুন। তিনি ভয়ানকভাবে রেগে গিয়ে বললেন, তুমি এখনই এই মেয়েকে আমার বাসা থেকে বের করো মৃন্ময়। আমি বেঁচে থাকতে এই মেয়েকে কোনো দিন মেনে নিব না। মৃন্ময়ের মা বললেন, ও এখন তোমার ছেলের বউ। এসব বলে শুধু শুধু মেয়েটার চোখে ছোট হচ্ছ কেন? তুমি একটা কথাও বলবে না? তুমি যদি এ ব্যাপারে কথা বলো, আমার সাথে কোনো সম্পর্ক তোমার থাকবে না। পিহু বলল, বাবা, তরি নিষ্পাপ। ওর দিকে তাকিয়ে ওর বাবার অন্যায় ক্ষমা করে দাও। তন্ময় বলল, আঙ্কেল, আমরা আপনাকে বুঝিয়ে বলছি, প্লিজ শান্ত হন। মৃন্ময়ের বাবা তন্ময়ের দিকে অগ্নি চোখে তাকিয়ে বলল, চুপ, বেয়াদব কোথাকার। তোমাদের মতো রাস্তার ছেলেদের সাথে মিশেই আমার ছেলের আজ এত অধপতন। তোমার নেই বাবা। তুমি কি বুঝবে একজন বাবার তার ছেলের প্রতি ভালোবাসা? তোমার যদি নিজের বাবা থাকতো তাহলে তুমি বুঝতে বাবা আর ছেলের সম্পর্ক। তোমাকে আমি ভালো ভাবতাম। তুমি দেখছি সবচেয়ে বেয়াদব, অসভ্য।
এই সব কিছুর জন্য তোমরা দায়ী। দীপ উত্তেজিত হয়ে বলল, আঙ্কেল তন্ময়কে এসব কি বলছেন আপনি? এখানে ওর একার দোষ নেই। তুমি একটা কথাও বলবা না। বেয়াদব ছেলে। তোমাদের মতো বেয়াদব অসভ্য ছেলে দুইটার সাথে মিশে আজ আমার ছেলে এত খারাপ হয়েছে। তোমাদের মতো পরিবারের ছেলের সাথে মিশতে দেওয়া আমার ভুল হয়েছে। ছোট লোকগুলা তোমাদের জন্য আমার আলিশান বাড়ি ছেড়ে মেসে গিয়ে থাকে, 5 লাখ টাকার বাইক ছেড়ে আড্ডা দিয়ে বেড়ায়। আজ সব কিছুর জন্য তোমরা দায়ী। মৃন্ময় রাগান্বিত হয়ে বলল, বাবা তুমি যদি আর একটা বাজে কথা ওদের বলো আমি বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিব। তোমাদের মতো ওরা আমার জীবনের অনেক বড় একটা অংশ। তুমি আমাকে যা ইচ্ছা বলো, ওদের একটা বাজে কথাও বলবে না, চলবে?